নমস্কার, আমি মানিক মণ্ডল। আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে অনেক নেতারা দাঁড়িয়ে গিয়েছেন একটা দেশের ভেতরে দেশ তৈরি করার জন্য। বারংবার দেশের যে বিচার ব্যবস্থা, দেশের নিরাপত্তা, সবগুলোকে নিয়ে তাদের একটা প্রশ্ন থেকেই যায়। বিএসএফ যতই ভালো কাজ করুন না কেন, দিনের শেষে বিএসএফ হচ্ছে সব থেকে খারাপ হয়ে যায় তাদের কাছে। এখন এমন এমন কাজ চলছে, আপনারা শুনলে পরে আপনাদেরও শিউরে উঠতে হবে। কেন বলছি, আজকের দিনে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির মুন্ডু কাটার একটা নিদান দিচ্ছে। মুন্ডু কাটার কথা বলছে, গলা নাকি কেটে দিয়ে যে টেবিলে রাখার কথা বলছেন। কে? একজন সাংসদ, সাধারণ কোনো নেতা নয়। সেই সাংসদের নাম আর কেউ নয়, মহুয়া মৈত্র। কি বলছেন, কি বৃত্তান্ত, সবটা আপনাদের সামনে রাখবো। কিন্তু এই মহিলার বক্তব্য শোনার আগে আপনাদের দু চারটে কথা বলে রাখি। ওনার বাণী প্রসঙ্গে ওনার অতীতের কাজগুলো, অতীতের সেই মহান কীর্তিগুলো অবশ্যই তুলে ধরতে হয়। একবার রিক্যাপ করে নিই সকলেই। কিছুদিন আগে তারা কিন্তু প্রটেস্ট করেছিলেন। সেই প্রটেস্টে দাঁড়িয়ে তিনি ফ্লাইং কিস দিচ্ছেন, অসুস্থ ব্যক্তি ফ্লাইং কিস দিচ্ছেন, সাংঘাতিক রকমের বিষয়। এর পাশাপাশি আরও কিছু কার্যকলাপ রয়েছে। ঘুষের বিনিময়ে আদানির বিরুদ্ধে প্রশ্ন করা। আপনারা জানেন, প্রশ্ন করতে উনি পয়সা নিয়েছেন। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ করেছেন আইনজীবী জয় আনন্দ দেহাদারি এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। দুজনকে তলব করেছে এথিক্স কমিটি। খুব শীঘ্রই ডাকা হবে মহুয়াকেও, জানালেন এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোহরার। এর পাশাপাশি এত দামি দামি ব্যাগ, গুচি কোম্পানি, বিভিন্ন কোম্পানি যেগুলো ফিল্ম স্টাররা ইউজ করেন, সেই ব্যাগ নিয়ে কিন্তু ড্যাং ডেঙিয়ে তাকে এয়ারপোর্ট থেকে আসতে দেখা যায় বিভিন্ন ফুটেজে। এর পাশাপাশি এক সময় কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই মহিলায় কি বলেছিলেন, শুয়োর বলেছিলেন। So Kalyan Banerjee, and it's not the first time he's gone after you. He has gone after you repeatedly. He himself ran a campaign, 2024 elections. I was there. I remember interviewing you when I went to his constituency. He ran a deeply problematic campaign against the girl who was standing from the left, which constantly character assassinated that girl. And you guys are all in the same political outfit. How does it really work? You don't wrestle with the pig. You don't wrestle with the pig because the pig likes it and you get dirty. তাহলে বুঝে নিন কোন মহিলার কথা আজ আমরা আলোচনা করতে চলেছি আর তার মন্তব্য কতটা ভয়ানক হতে চলেছে। এইবার আমরা সেই মন্তব্যগুলো একবার শুনে নেওয়ার চেষ্টা করব যে কি বলতে চাইছেন আসলে মহুয়া দেবী। পরিষ্কার প্রশ্ন যে ওরা খালি বলে যাচ্ছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী। ঠিকঠাক অনুপ্রবেশকারী উচ্চারণ করতে পারছেন না আমাদের সাংসদ দি ভাই। এই সাংসদ দেবী ভালোভাবে ইংলিশটা উচ্চারণ করতে পারেন। অর্থাৎ তিনি যেটা কল্যাণবাবু বলে থাকেন যে বাইরে অক্সফোর্ড বলুন বা বিভিন্ন বাইরের যে ইংলিশ বলার যে ব্যাপারগুলো রয়েছে না, সেটা এনার মধ্যে ভীষণভাবে দেখা যায়। ভালো ইংলিশ বলেন, এতটাই ভালো ইংলিশ বলতে শুরু করেছেন যে বাংলাটাকেও ভুলতে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব, তা প্রধানমন্ত্রী 15ই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী যে ভারত। আবারও প্রধানমন্ত্রী 15ই আগস্টে দাঁড়িয়ে লালকেল্লায় বলছিলেন, তখন উনি আবারও অনুপ্রবেশকারীটা উচ্চারণটা আপনারা শুনলেন। মানে ইংরেজিটা খুব ভালো। বলা হয় না যে জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন, ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে, এইসব বলছিলেন। তিনি যখন এই কথাগুলো বলছিলেন, প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। শুরুতে উনি অমিত শাহজিকে নির্লজ্জ বললেন, তারপরে বললেন ওনার মাথাটাকে কেটে টেবিলে দেওয়া উচিত। কেন? কারণ অনুপ্রবেশকারীরা ঢুকছেন, তার দায়ভার সবই অমিত শাহজির। আরে বাবা, বারে বারেই তো আপনাদের কাছ থেকে সেই জমি চাওয়ার প্রয়াস লক্ষ্য করা যায়। আপনারা জমিটা দেন, সেটা তো আপনারা দেন না।
আর আজকের দিনে দাঁড়িয়ে আপনারাই প্রশ্ন করছেন, অমিত শাহজির মাথা কেটে নেওয়ার কথা বলছেন। এই মন্তব্য যদি একজন রাজ্যের কোনো নেতার বিরুদ্ধে করা হতো, সেই রাজ্য সরকার ছেড়ে দিতেন আমাদের? রীতিমতো পথে দাঁড়িয়ে এতক্ষণে বাস ট্রাম সব থামিয়ে দিয়ে শুরু হয়ে যেত একেবারে আন্দোলন। সে কি সে আন্দোলন? সাধারণ মানুষ অপেক্ষা করতো ঘন্টার পর ঘন্টা, এমন আন্দোলন। আগে দেখতেন আপনারা আক্রমণ করতো বিএসএফদের এবং বলতো যে জিডিপি নাকি ভারতের থেকে বাংলাদেশের ভালো। কোথাও না কোথাও বাংলাদেশ প্রেম এনাদের মধ্যে উতলে উতলে পড়ছে। এই মহিলাই একসময় কি বলেছিলেন, এই সাংসদই একসময় বলেছিলেন যে অমিত শাহজি নাকি কাউয়ার্ড, অর্থাৎ কাপুরুষ। I think the people of India saw the way Mr. Amit Shah, the Honorable Home Minister, was so scared. He's such a coward. He had to sit on the 4th bench today to bring in the constitutional amendment. He's such a coward. তাহলে আজকে শুধু আক্রমণ করেননি, উনি অতীতেও এমন আক্রমণ করেছেন যার প্রত্যুত্তরে তাকে বিজেপি হয়তো কোনো জবাব দেয়নি, সে কারণে তিনি আরও এই ধরনের মন্তব্য করছেন। কিন্তু আপনাদের সামনে একটা তো খবর রাখতেই হয় এই প্রসঙ্গে, বিএসএফকে নিয়ে করা একটা মামলা। কিন্তু রাজ্যে দাঁড়িয়ে, কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে বিচারপতি অমৃতা সিনহা, জাস্টিস অমৃতা সিনহা কি রায় দিল আপনাদের সামনে সবটাই রাখবো। শুরুতেই বলে রাখি যে যখন মামলাটা চলছিল তখন সেই মামলাকারীর আইনজীবী যিনি ছিলেন তিনি বলছেন, তার ভাষায় কোট আনকোট বলছেন যে ভারত বাংলাদেশ সীমান্তের একটা গ্রাম, বিএসএফের লোকজন গ্রামের লোকজনকে হেনস্থা করছে। এইবার বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করে বসলেন, কেন? তখন মামলাকারীর আইনজীবী বলছেন গ্রামটা সীমান্তবর্তী। বিচারপতি ফের প্রশ্ন করছেন, না কেন অত্যাচার করছে? জবাবে মামলাকারীর আইনজীবী কি বলছেন কোনো কারণ ছাড়াই। বিচারপতি আবারও বললেন, কোনো কারণ ছাড়া একজন গিয়ে অত্যাচার করবে? প্রশ্ন করলেন। মামলাকারীর আইনজীবী তা শুনে বলছেন, আমার মক্কেল যা বলছে সেই অনুযায়ী ডাক্তারি পরিষেবা একদম বন্ধ হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, দয়া করে ... তারপরে কি, আইনজীবীর কথা শেষ হওয়ার আগেই বিচারপতি প্রশ্ন করেন, ওখানে কারা থাকে? মামলাকারীর আইনজীবী বললেন, ভারতীয় নাগরিক। বিচারপতি প্রশ্ন করেন, ঠিক জানেন? মামলাকারীর আইনজীবী বলেন, হ্যাঁ। এরপর বিচারপতি আবারও প্রশ্ন করে বসলেন, এত নিশ্চিত হচ্ছেন কিভাবে? জবাবে মামলাকারীর আইনজীবী বলছেন, আধার। বিচারপতি তা শুনে বললেন, আধার জাল নথি? মামলাকারীর আইনজীবী বলেন, না। বিচারপতি পাল্টা বলেন, কিসের না? আমি খুব পরিষ্কার বুঝতে পারছি, এটাই কারণ। মামলাকারীর আইনজীবী ফের বিচারপতির কাছে মক্কেলদের স্বস্তির আর্জি জানান। তবে বিচারপতির ভাষায় বিচারপতি কড়াভাবে পর্যবেক্ষণ দিচ্ছেন কি না, কোনো দয়া নয়, দেশ ভর্তি হয়ে গেছে, অন্যদের আর এইভাবে জায়গা দেওয়া যাবে না। আপনি যেভাবে জিনিসটা সামনে আনলেন আমি পরিষ্কার বুঝতে পারছি, বিএসএফের লোকজন ওরকম নয় যে যাবে আর কারোর উপরে অত্যাচার করবে, এটা সত্যি নয়। এরপরে কি হলো, মামলাকারীর আইনজীবী শেষবারের মতো বললেন, ওরা অত্যাচার করছে। বিচারপতি আর কোনো রকমের কথা বলার সুযোগ না দিয়ে মামলা খারিজ করে দিল। সুতরাং কোথাও না কোথাও বিচারপতিরাও আজকের দিনে দাঁড়িয়ে অনুধাবন করছেন এবং বলছেন, ভারত কোনো ধর্মশালা নয়, একের পর এক এসে খালি সাধারণ ভারতীয়দের ওপরে, যারা জনগণ রয়েছে তাদের চাকরির ওপরে হক জমাবে, জায়গা কেড়ে নেবে, এই রকম ধরনের ভারত অতিথি আপ্যায়নে বিশ্বাসী নয়। ভারত অতিথিকে ভগবান ভাবেন ঠিকই, তবে সেই অতিথি যদি অনুপ্রবেশকারী হয় তবে দাঁড়িয়ে সেই অতিথির পরিণাম কি হতে পারে তার এক্সাম্পল আপনারা দেখেছেন। শটাং বাংলাদেশেই ফিরিয়ে দেওয়া হয়েছে। জাস্টিস মাননীয় অমৃতা সিনহা কি বললেন সবটা আপনাদের সামনে রাখলাম। আপনাদের কি পর্যবেক্ষণ, আপনাদের কি মতামত, এই ধরনের অনুপ্রবেশকারীদের কি করা উচিত, বা স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকের দিনে দাঁড়িয়ে যে ধরনের ব্যক্তিগত আক্রমণ বলুন বা বলুন এই প্রাণ নাশের হুমকি, আপনি যেভাবে দেখবেন, কোনভাবে দেখছেন, শুধু আপনার নজরিয়া, সবটাই কমেন্টস আপনারা লিখে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।